সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় খেলাপি ঋণ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক KSM মোস্তাফিজুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক সাহেব। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ স্যার আপনার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? পরিষ্কার, থ্যাংক ইউ। জি, আমরা যেটি নিয়ে আজ আলোচনা করতে চাই সেটি খেলাপি ঋণ। ব্যাংকিং সেক্টরে যে খেলাপি ঋণের সংখ্যা দিনে দিনে বাড়ছে, সেটি একদম বলতে গেলে পর্বত সম হয়েছে। 2 লাখ কোটি টাকায় পৌঁছে গিয়েছে সেই ঋণের সংখ্যা। এখন আমরা সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি? আর দিন দিন এটি বাড়ছে কেন? আমরা যদি অর্থনৈতিক খাতে কি আসলে আমাদের শৃঙ্খলা নেই, না সুশাসন নিশ্চিত করতে পারিনি এখনো, যে কারণে আমাদের ব্যাড লোন দিন দিন বাড়ছে ব্যাংকগুলোতে? আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শক শ্রোতাকে সালাম ও শুভেচ্ছা। আপনার প্রশ্নটা এত ভারী, তো এটাকে একটু রস টস দিয়ে বলতে হবে। আপনি অলরেডি বলেছেন, জানিয়েছেন দর্শকদেরকে যে 2 লক্ষ কোটি টাকা এটা অতিক্রম করেছে। আমি আরেকটু বাড়িয়ে বলতে পারি, যেহেতু আমার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে। সবাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের বেগম সাহেব ভাই বোনরা যখন প্রেগনেন্ট হয়, ওরা একটু বিশেষ কায়দায় কিন্তু শাড়ি পরে, ওই পেটটা যতটুকু ঢাকা যায় ওইভাবে একটু ঢেকে তারা চলে। সো আমরা ব্যাংকাররাও ওইভাবে আপনার খেলাপি ঋণটাকে উইন্ডো ড্রেসিং করি, আমরা রিশিডিউল করে দেই, আমরা রাইট অফ করে দেই। সমস্ত চর্চাগুলো আমরা করার পরেও 2 লক্ষ কোটি টাকা এটা অতিক্রম করে গেছে। এখন এটার মূল কারণ হচ্ছে, কাউকে দোষ দিতে দরকার নাই, উই আর পার্ট অফ দি সিস্টেম। সেটা হচ্ছে আমাদের এই খেলাপি ঋণের কালচারটা, এটা শুধু বাংলাদেশ না, ইট হ্যাজ বিকাম এ স্ট্যান্ডার্ড কালচার ইন ইন্ডিয়া, ইন নেপাল, ইন মেনি আদার কান্ট্রি, ইন কোরিয়া। কিন্তু আপনারা দেখেছেন, আমাদের এখানে ব্যারিস্টার সাহেব আছেন, মোস্তাফিজ ভাই আছেন, আপনারা দেখেছেন যে এটার মূল কারণ হচ্ছে যে প্রকৃত ব্যবসায়ীদেরকে, প্রকৃত ইনভেস্টরদেরকে এই টাকাটা দেওয়া হয়। ব্যাংকগুলো একটু বিমাতা সুলভ আচরণ করে, আর যারা টাকার একটা অংশ দেশের বাইরে পাঠাবে তারা, এবং ক্ষমতার সাথে যাদের একটু উঠা বসা আছে, তারা ঋণটা পায়। তাই এই ঋণ পাওয়ার ক্ষেত্রে একটা বৈষম্য, এই বৈষম্য বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী তো আছে, আমি ওটার দিকে যাচ্ছি না। এই বৈষম্যটা আপনার এই বিগ ফিশ এবং যারা পাওয়ারের সাথে জড়িত বিগ পন্ডে আছে, তারা ঋণ পাচ্ছে এবং তারা দেবে না। আমাদের একজন বিজ্ঞ আলোচক বলেছে, যারা টাকা দেবে না, না দেওয়ার জন্যই নিচ্ছে, ভালো পার্সেন্টেজ ভাগাভাগি করে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে, আর তেলের মাথায় তেল দেওয়া হচ্ছে। সো ইট ইজ এস্টাবলিশ কালচার। আর এটা বাড়ছে কেন একটু বলি, একটু বেশি দূর যেতে হবে না। আপনারা সবাই জানেন, কোরিয়াতে একজন ব্যাংকের এমডি কে ফাঁসি দেওয়া হয়েছে বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নেপালে একজন ব্যাংকারকে এরকম শাস্তি দেওয়া হয়েছে। তাই ঋণ আদায় করার জন্য কঠোর কোনো ব্যবস্থা আমাদের এখানে এখনো আমরা চালু করি নাই, এবং এটা উন্নয়নশীল দেশ, এটা আমরা আরো উপর যাচ্ছি। তো এই জন্য আমরা হয়তো মনে করছি যে অনেকেই যে 1000 কোটি টাকার বিলিয়নিয়ার আমাদের অনেক তৈরি করতে হবে। তো এবং সবকিছু মিলে একটা অদ্ভুত ধরনের খেলাপি ঋণের কালচার এবং উন্নয়ন স্ট্র্যাটেজি চলছে। তো এইটার ক্ষেত্রে হতাশার কিছু আমি দেখছি না এই সেন্সে। আমি নিকট ভবিষ্যতেও ব্যাংকগুলো খুব একটা বেশি ঋণ আদায় করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। ম্যাক্সিমাম 15 to 20% তাদের একটা ড্রাইভে তারা আদায় করতে পারে। তাই এটাই হচ্ছে রিয়ালাইজেশন আমার।
জি, আসলাম পারভেজ, আপনার কাছে আবার আসবো আমি। মনোয়ার হোসেন, যেটি আসলাম পারভেজ বললেন যে তেলো মাথায় তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ যিনি চান না তাকে দেওয়া হচ্ছে, যার দরকার তাকে দেওয়া হচ্ছে না। ঋণ দেওয়ার ক্ষেত্রে যে নির্বাচন বা কাকে ঋণ দেওয়া হবে, সেখানে কি গলদ যে খেলাপি ঋণ বাড়ার ক্ষেত্রে? ধন্যবাদ জাহিদ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাহেব তো একটা এই উত্তরটা কিন্তু উনি দিয়ে দিয়েছেন, তারপরে আমি তার কথা ধরেই আমি আরেকবার বলছি। দেখুন, তেল ও মাথায় তেল দেওয়ার মিন করেছেন যে যাদের আছে, যারা অলরেডি খেলাপি, তাদেরকেও আবার লোন দেওয়া হচ্ছে। দিস ইজ দ্য, আমি সোফার অ্যান্ড আই কুড আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য মিনিং। এখন এটাও উনি বলেছেন ঋণটা দিচ্ছেন কাদের। আমাদের এখানে এই খেলাপি ঋণ কালচারটা চালু হয়েছে গত 30-40 বছর থেকে, মিড 80s থেকে শুরু হয়েছে। তো মিড 80s থেকে যদি শুরু হয়, কোন সময় কাদেরকে ঋণটা দেওয়া হয়েছে আপনি দেখেন, চিন্তা করে জাস্ট একটু পুরোনো দিকে গেলেই খুঁজতে পাওয়া যাবে যে কাদেরকে ঋণ দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে। মোস্ট অফ দেম ওয়ার পলিটিক্যালি কানেক্টেড। আই ডোন্ট সে অল, বাট মোস্ট অফ দেম ওয়ার পলিটিক্যালি কানেক্টেড। হয়তো এখন একটা কিছু একটা ট্রেড লাইসেন্স নিয়ে বা কোনো একটা লাইসেন্স নিয়ে একটা দোকান খুলে বসে আছে, অফিস খুলে বসে আছে, যে দিস ইজ মাই আউটফিট, দিস ইজ মাই কী বলে মানে বিজনেস সেন্টার, আমি এখানে ব্যবসা করি, এটা দেখে অ্যাপ্লাই করেছে। লোন অ্যাপ্লিকেশনের পরে ব্যাংক যে লোনটা দিবে, সে ব্যাংকেরও বহু প্রসিডিওর আছে, এটা আমরা জানি, আপনারা সবাই জানেন এখানে। কিন্তু সেই সমস্ত প্রসিডিওর যদি ফুললি ফলো করা হয় উইথ এফিশিয়েন্ট স্টাফার অফ দি ব্যাংকস অ্যান্ড অনেস্ট, ব্যাংকের স্টাফারকে অবশ্যই অনেস্ট হতে হবে, অ্যান্ড এফিশিয়েন্ট স্টাফার যদি করা হয়, তাহলে বড় বহু জিনিসই কিন্তু ওগুলি বিবেচনার মধ্যে আসতো না। ঋণ পাবে এই বিবেচনার মধ্যে আসতো না বহু জিনিসই, কিন্তু এসেছে। কিভাবে এসেছে? বিকজ অফ দ্য প্রেশার, পলিটিক্যাল প্রেশার অর দ্য ইনস্ট্রাকশন ফ্রম আপ। এখানে আরেকটা প্রশ্ন আছে সুন্দর, সেটা হচ্ছে যে সে সময়ও কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে কিন্তু ব্যাংকিং কিন্তু তেমন হয়নি, সব ছিল এসসিবি, স্টেট ওন ব্যাংক। স্টেট ওন ব্যাংকগুলোর তারাই ডিল করতে, এর মধ্যে ম্যাক্সিমাম ছিল বড় ছিল সোনালী, এবং এখনও সোনালী, এসসিবির মধ্যে এখনও সোনালী ব্যাংকই বড় আছে। সেখানে যদি কোনো ইনস্ট্রাকশন হয় ফ্রম টপ বা ফ্রম আপ, যে এই জায়গায় এদেরকে দিয়ে দাও, এবং তখনকার পরিস্থিতিটা বুঝতে হবে যে কী ছিল, যে লাইকিং, পলিটিক্যাল লাইকিং, ডিসলাইকিং বা ব্যক্তিগতভাবে লাইকিং ডিসলাইকিংয়ের উপরে বহু জিনিস নির্ভর করতো। চাকরি থাকা, চাকরি যাওয়া, প্রমোশন, বাইরে ট্রান্সফার, পোস্টিং ইত্যাদি ইত্যাদি বহু জিনিস নির্ভর করতো, এবং সেই হিসাবে লোনগুলি দেওয়া হয়েছে ওই ইনস্ট্রাকশনের উপরে। এখন যারা লোন নিয়েছেন এদের মধ্যে হার্ডলি খুব অল্প সংখ্যক যারা জেনুইন বিজনেসম্যান, যারা জেনুইন এক্সপোর্ট ইম্পোর্ট করেন বা যা কিছু করেন, হোয়াট এভার যেটা এই এন্টারপ্রেনার, তারা জেনুইন। এই জেনুইনদের মধ্যে আর বাকি যেগুলি, সেগুলি টাকা নিয়ে টাকাটা নিয়ে অন্য পারপাসে খরচ করেছে, বা টাকাটা টাকা নিয়ে দেওয়া লাগবে না এরকম একটা চিন্তা ভাবনা, ওই টেন্ডেন্সিটাই ছিল, এটা নিছি আর দিব কি। দেখা গেছে যে 2 মাসের মধ্যে যে টাকাটা নিছে, সে অলরেডি 2 মাসের মধ্যে বিভিন্ন কারণে সে অলরেডি সে ডিফল্টার মধ্যে চলে গেছে, অফিসিয়ালি না, মানে চলে যাচ্ছে আর কি সে, কিন্তু তাও সেদিকে কেয়ার নাই বা নজর নাই। এই জিনিসটা হলো কি করে, টাকাগুলি গেল কোথায়? মনোয়ার হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। মাহফুজুল হক শাহ, শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি। যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম খেলাপি ঋণ, ব্যবসায়ী হিসেবে আপনার কি মনে হয় যে আসলে খেলাপি ঋণ কেন বাড়ে? এখানে কি বলা হচ্ছে, যেটি মনোয়ার হোসেন বললেন, যে ব্যবসায়ী থেকে অব্যবসায়ী যারা আর কি, তাদের হাতে ঋণের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে পারভেজ ভাই এবং মনোহর ভাই যেটা বলেছেন, পার্শিয়ালি এটার সত্যতা আছে, কিন্তু মূল যে বিষয়টা আমরা অনেক সময় এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, বা হয়তো আমরা এটাকে খেয়াল করি। আমি ঠিক এভাবে বলবো, মূল সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনি ব্যাংকের যে বিষয়টা কি, আপনি ডিপোজিটারের টাকা আপনি আমানত গ্রহণ করে এটা বড়োয়ারকে দিয়ে এই টাকাটাকে ফেরত এনে আবার ডিপোজিটারের টাকাটাকে আপনি সংরক্ষিত রাখবেন। এই হচ্ছে ঋণ দেওয়ার এবং ব্যাংকের যে কার্যক্রম, সেটাই আমরা বুঝি সাধারণত। এখন মূল যে বিষয়টা এখানে, সে খেলাপি কেন হয়েছে, আমি যখন প্রশ্ন করব, আমি একটা বলি, মিস্টার এক্স সে একজন ব্যবসায়ী হতে পারে, সে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স যে বিষয়টা হচ্ছে মনোহর ভাই যেটা বলেছেন অত্যন্ত সত্যি কথা, সেটা হচ্ছে স্টেট অন ব্যাংকগুলিতে। তাহলে যখন প্রাইভেট ব্যাংকগুলি যখন এসছে, ওখানে কেন খেলাপি হচ্ছে? হ্যাঁ, ওখানে ব্যাংকের মালিক যারা আছে
সেটা কিভাবে কোন পাওয়ারফুল কর্নার থেকে ওরা মালিক হয়েছেন সেটা এখানে আমি বলতে চাচ্ছি না, সেটা আমরা বেশ কম সবাই জানি। কিন্তু মূল যে বিষয়টা ব্যাংকের বোর্ড আছে, তারপরে হচ্ছে একটু করে মনোহর ভাই একটু কাজ করেছেন ব্যাংকের যারা কর্মকর্তা আছেন, যারা ব্যাংকের এই লোনটাকে দেওয়ার জন্য ফলো আপ করার জন্য দায়িত্বে আছেন, ওনারা কি করেছিলেন? ওনারা কি জেগে জেগে ঘুমিয়েছিলেন? কাকে মিস্টার এক্স একটা প্রপোজাল নিয়ে এসছে একটা ব্যবসার জন্য, সেই ধরুন 100 কোটি টাকা ওখানে ল্যান্ডিং করতে হবে, তা আপনাকে দেখতে হবে যে ওই ব্যবসাটা করে বাংলাদেশে আগে যে 18%, 17%, 14%, 12%, বর্তমানে 9% ইন্টারেস্ট দিয়ে ওই ব্যবসায়ী এই টাকা ফেরত দিতে পারবে কিনা। আমি বাংলাদেশে 60টির মতো ব্যাংক আছে, আপনি আমাকে বলুন, বা এখানে আমার যে আর 3 ভাই আছেন ওনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোন ব্যাংকের কোনো স্টাডি আছে কিনা, কোন অ্যানালাইসিস কোনো ডিপার্টমেন্ট আছে কিনা, কোনো প্রজেক্টের নাই। সেই জন্য আমি বলি, অনেক সময় বলেছি অনেক খেলাপি ঋণ আছে যেটা আমি জানি ওটা ইচ্ছে করে দেয়া হয়েছে, ম্যানেজমেন্ট পাস করেছে, আপনার যেই এমডি সাহেবরা যে এক্সিকিউটিভ লেভেল আছে ওনারা দিয়েছেন না দেওয়ার জন্য। এটা হচ্ছে সত্যি কথা, এবং বাংলাদেশে এরকম শত শত উদাহরণ আছে। তাহলে পরে আপনি মামলা করবেন অর্থনৈতিক আদালতে মিস্টার এক্স এর এগেইনস্টে, যে বড়োয়ার মিস্টার আব্দুল করিম, ওর বিরুদ্ধে মামলা করলেন, এক্স কোম্পানি ওর বিরুদ্ধে মামলা করলেন, তাহলে পরে এই যে খেলাপি হওয়ার জন্য, এই যে টাকা ফেরত না দেওয়ার জন্য সহযোগী কারা ছিলেন? ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারীরা, ব্যাংকের যে বোর্ড বা নীতি নির্ধারণী যেই ন্যাশনাল ব্যাংকে যদি বলেন ওখানকার যে বোর্ড, তাহলে পরে ওদেরকে কোনো আসামির আওতায় আনা হচ্ছে না। এটা হচ্ছে মূল প্রশ্ন। আপনাদেরকে দেখতে হবে এখানে 5% বড়োয়ার খেলাপি হতেই পারে, এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল, কিন্তু সেটা তো 90% হতে পারে। এটা আইনের মতো পরিষ্কার সবকিছু, কিন্তু আমরা ওই যে সেই বেচারা যে লোন নিয়েছে ওর উপরে সবকিছু দোষ চাপিয়ে বাকি সব আমাদের অন্যান্য যে বিষয়গুলো দেখার বিষয় ছিল ওগুলোকে আমরা চাপিয়ে যাচ্ছি, ওগুলোর বিষয়ে কেউ কথা বলে না। মাহফুজুল হক সাহেব, আপনার কাছে আসবো আবার আমি। আপনি আমার সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। KSM মুস্তাফিজুর রহমান, লোন বা ঋণ কারা পাচ্ছে, যেটি মাহফুজুল হক সাহেব বললেন যে ব্যাংক কর্মকর্তাদের সব দায় দিচ্ছেন, ব্যাংক কর্মকর্তারা কতটুকুন দায়ী, বা যিনি লোন পাচ্ছেন তিনি কতটুকুন দায়ী, এখানে ব্যাংক কর্মকর্তার সাথে তাদের কোনো অনৈতিক লেনদেন আছে কিনা, বা আসলে কোন প্রেক্ষাপটে একজন লোনের জন্য নির্বাচিত হন? দেখুন, লোন কিন্তু ব্যাংকের আয়ের উৎস হলো সে লোন প্রদান করবে, আর ব্যবসায়ী প্রতিষ্ঠান হলো লোন নিয়ে প্রকল্প, তার যে ব্যবসা প্রতিষ্ঠান যেটা আছে সেটাকে লাভজনক করে সে ব্যাংকের টাকা ব্যাংকে দিয়ে দেবে, সরকারের টাকা সরকারকে দিয়ে দেবে, মানে রাজস্ব যেটা ট্যাক্স ভ্যাট যা আছে, এবং এমপ্লয়িদের বেতন দিয়ে দেবে, বাকিটা যেটা প্রফিট হবে সেটা রিইনভেস্ট হবে, অথবা এটা তার সম্পত্তি। কিন্তু যদি নন পারফর্মিং লোন হয় তাহলে কিন্তু একদিকে ব্যাংক পাচ্ছে না, আবার প্রকল্পটাও কলাপস করতেছে। এখন এই লোনের প্রক্রিয়াগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু নন পারফর্মিং লোনটা আমরা কিন্তু খুব চমৎকার একটা ধারণা হবে। এখন দেখুন যে ব্যাংক তো একটা সরকারি ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক আছে, বেসরকারি ব্যাংকের ভেতরে বহুজাতিক আছে, দেশীয় আছে, এবং বাংলাদেশ ব্যাংক আছে যারা হলো পলিসি মেকার। এখন এই যে 3 ধরনের ব্যাংক, বহুজাতিক, দেশীয় এবং সরকারি, আমরা যদি এখানে স্ট্রাকচার দেখি তাহলে কিন্তু বহুজাতিকের কিন্তু নন পারফর্মিং লোনের সংখ্যা খুবই কম, ইনসিগনিফিক্যান্ট। বেসরকারি ব্যাংকের কিছু কমপ্লায়েন্স ব্যাংক আছে, তাদেরও কিন্তু এটা ইনসিগনিফিক্যান্ট। তাহলে মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে যে কিছু প্রাইভেট ব্যাংক এবং কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কলাপস করতেছে। এখন তাহলে আমরা আসি যে লোনটা কিভাবে দেওয়া হয়। একজন বড়োয়ার সে একটা প্রকল্প প্রস্তাব দিচ্ছে ব্যাংকে, আর ব্যাংক হলো এটাকে মূল্যায়ন করে লোন দিচ্ছে। এখন ব্যাংক যখন তার এই প্রকল্পটা মূল্যায়ন করবে, সেক্ষেত্রে তার কিন্তু কমপ্লায়েন্স যেগুলো আছে সেগুলোকে যদি বাইপাস করে সে যদি লোন দেয়, কারণ সে তো কোল্যাটারাল নিয়েই লোন দিচ্ছে, তার তো একটা অ্যাসেটের এগেনস্টে, এবং তার তো একটা ইকুইটি দেওয়ার কথা। হয়তো সে প্রকল্পের মূল্য যা তার চেয়ে দ্বিগুণ যদি বাড়িয়ে দেয়, অথবা তার ইকুইটিটাকে সে যদি বাইপাস করে, সেটা হলো যিনি বড়োয়ার তার দিক থেকে অস্বচ্ছতা। আর যিনি লোন দিচ্ছে তার ভিতরে যদি ওইরকম এক্সপার্ট না থাকে, তার প্রকল্প বিজনেস আইডিয়াটাকে সম্পূর্ণ ব্যবসাটা এটা লাভজনক কি না সেই বিষয়গুলো যদি যথাযথভাবে মূল্যায়ন না করে,
অথবা ইন্টেনশনালি যদি বাইপাস করে, ব্যক্তি বিশেষে যদি সুবিধা দিতে চায়, তাহলে এই ব্যবস্থাপনাটা এটা দেখভাল করার জন্য ব্যাংকের দায়িত্ব রয়ে গেছে, পলিসি মেকার ব্যাংকের দায়িত্ব রয়ে গেছে। এই জায়গাগুলো আমাদের বিষয় বিশ্লেষণ করা দরকার। এখন ধরেন আমি একটা উদাহরণ দিই, যেমন আমাদের পদ্মা ব্রিজ, আমাদের যে এটাও তো একটা প্রকল্প। আমাদের ধারণা করা হয়েছিল যে এটা যে পরিমাণ যে সময়ের মধ্যে হবে, সেই সময়ও চলে গেছে, বৃদ্ধি পেয়েছে, এবং তার টাকার পরিমাণে 3 গুণ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং বেসরকারি প্রকল্পের ক্ষেত্রেও দীর্ঘসূত্রিতার কারণে তার প্রকল্প ব্যয় বেড়ে যায়। এখানে ব্যাংকের দায়িত্ব রয়ে গেছে, আমি টাকা শুধু দিয়েছি না, ওই প্রকল্পকে লাভজনক করার জন্য, এবং এর যথাযথ 3-4টে জিনিস তো তাকে স্টাডি করতেই হবে। তার টেকনিক্যাল আসপেক্টটা ঠিক আছে কিনা, তার ফাইন্যান্সিয়াল আসপেক্টটা ঠিক আছে কিনা, তার মার্কেটিং আসপেক্টটা ঠিক আছে কিনা, ফার্স্টলি তার যে আইডিয়া জেনারেশন করেছে সে আইডিয়াটা কতখানি কম্পিটিটিভনেস ফেস করে তাকে এটা লাভজনক হতে হবে। এগুলো কিন্তু বিজনেস কিন্তু অমেধাবী লোক দিয়ে কিন্তু ব্যবসা হবে না, সেটা ব্যাংকের ব্যবসাই বলি আর যদি আপনার ইন্ডাস্ট্রি করি বলি। এখানে হলো মেধাবী মানুষের খেলা। এই মেধাবীর চেয়েও মেধাবী থাকতে পারে, রাজনৈতিক নেতারা মেধাবী, কিন্তু ব্যবসায় কিন্তু অমেধাবী লোকেরা আসলে হবে না। তাহলে এখানে ফেল করতেছে ইন্টেনশনালি হতে পারে, অথবা আনইনটেনশনালিও না জানার কারণে হতে পারে। এখানে দুইজনেরই এখানে দোষ আছে। জি, মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, আমরা খেলাপি ঋণ নিয়ে আলোচনা করছিলাম। বা ঋণ প্রতি বছরই বাড়ছে, ফেরত আসছে না কেন? আইন আছে, আদালত আছে, সব কিছুই আছে, কিন্তু ঋণ আদায় হচ্ছে। দেখেন, এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য স্পেশাল ল করা হলো। অর্থ ঋণ আদালত যে আইনটা করা হয়েছে, সেই আইনে কিন্তু স্পষ্ট বলা ছিল যে ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হবে সেটা কিন্তু যারা গ্রহীতা আছেন ওনারা ফেরত দেবেন, না হলে এই আইনে 12 ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে একটি রেগুলার মামলা করা হবে। এবং এই মামলা করার পরেও দেখেন এখানে অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া ছিল, যেরকম 35 ধারা অনুযায়ী ওনাদের যে কোনো মুহূর্তে মামলা চলাকালীন সময়ে যে আপনার ওই যে আপনার টেন্ডার করা হবে বা তাদেরকে নোটিশ দেওয়া হবে বা এগুলোকে নিলামে তোলা হবে, অকশনে দেওয়া হবে। এর মধ্যেও কিন্তু কারণ প্রথমেই ব্যাংকে ক্ষমতা দেওয়া হলো যে আপনার কাছ থেকে যে পরিমাণে ঋণ গ্রহণ করা হয়েছে অন্তত আসলটা উঠে আসুক। এবং এই মামলা চলাকালীন সময় কিন্তু যে কোনো মুহূর্তে যে গ্রহীতা উনি কিন্তু চাইলে একটা নেগোসিয়েশন যেতে পারবেন 35 ধারা অনুযায়ী। এমনকি এই যে 35 ধারা অনুযায়ী, এমনকি 49 ধারাতে বলা হয়েছে যে কিস্তির ব্যবস্থা করে দেওয়া, যে বছরে 4টা কিস্তি হবে এবং 12 বছর মেয়াদি থাকবে, তারা এই সুযোগ সুবিধা নিতে পারবেন। এবং এখানে কিন্তু হাইকোর্টের একটা লিমিটেশনসও আছে ব্যাংকের পক্ষে। আইনগুলো কিন্তু শক্ত, যে ব্যাংক নির্ধারণ করে দেবে কত % সুদ হবে এবং কত টাকা দিতে হবে। এই জায়গায় কিন্তু মহামান্য হাইকোর্ট কোনো রকম ইন্টারফেয়ার করবেন না। ওনারা শুধুমাত্র কিস্তির যে মেয়াদটা বা কিস্তি দেওয়ার যে আপনার ওই যে 2টা 4টা বা 6টা করে দেওয়া, একটু সুযোগ সুবিধা করে, কারণ সবারই ইন্টেনশন হলো যে রাষ্ট্রের বা জনগণের যে টাকাটা নেওয়া হয়েছে সেটা যেন ফেরত আসে। এবং এই জন্য কিন্তু আপনার ওই যে ব্যাংকিং কোম্পানির যে অ্যাক্ট, সেখানেও কিন্তু আপনার যে সিআইবির যে প্রভিশনটা থাকলো যে যারা নেবে এবং খেলাপি হবে তাদের নামগুলো লিস্টে অ্যাপিয়ার করবে, যেন পরবর্তী অন্য কোনো ব্যাংকে তথ্য গোপন করে তারা যেন ঋণ গ্রহণ করতে না পারে। এবং এক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় আপনি নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চান বা অন্য জায়গাতে আপনার এই যে কিছু আর্থিক সুবিধা আদায় করতে চান, তারা কিন্তু হাইকোর্টে যে একটা মামলা করে 3 মাসের একটা স্থগিত আদেশ দেয় যে এই 3 মাস আপনি সিআইবিতে তার নামটা অ্যাপিয়ার করবেন না ঋণখেলাপি হিসাবে। এই যে গ্যাপগুলো রয়েছে, এখন কিন্তু আদালতের দৃষ্টিভঙ্গি অনেক কঠোর, ফলে এই সুযোগগুলো বন্ধ হয়ে আসছে। কিন্তু আপনারা তো বলছেন যে ব্যাংকের যারা কর্মকর্তা বা যারা নিচ্ছেন তাদের দোষারোপ, কিন্তু আইনই তো আপনি শিথিল করে দিয়েছেন। প্রথমে আইন ছিল 3 মাসের মধ্যে আপনি পরিশোধ করবেন, কিস্তি দেবেন, না হলে ঋণখেলাপি হবেন, সেটাকে বলা হচ্ছে সাব স্ট্যান্ডার্ড। তারপরে ছিল 6 মাস, সেটাকে বলা হচ্ছে সন্দেহজনক ঋণ, আর একটা আপনার 9 মাস, সেটাকে বলা হলো মন্দ ঋণ। কিন্তু আপনি তো প্রত্যেকটা ক্ষেত্রে 3 মাস করে বাড়িয়ে দিলেন। এখন আপনি সময় পাচ্ছেন টোটাল 12 মাস এই ঋণখেলাপি হওয়ার জন্য। এবং এছাড়াও আপনি 3 বার কিন্তু রিশিডিউল করতে পারবেন, পুনঃতফসিল করতে পারবেন। প্রথমবার পারলেন না, দ্বিতীয়বার, তৃতীয়বার যদি না পারেন তখন কিন্তু এই যে 12 মাস পরেই আপনাকে বলা হবে ঋণখেলাপি। ফলে 3 মাসের জায়গায় আপনি চলে গেলেন 12 মাসে। আইনই তো আপনাকে শিথিল করে দেওয়া হলো, আইনি আপনাকে বলে দেওয়া হলো আপনি যেন এই টাকাটা নিয়ে যেন ফেরত দিতে না হয়, এরকম একটি কিছুটা সুযোগ সুবিধা সৃষ্টি করা হচ্ছে। এমনকি 2% লোন দিয়ে 19 সালে যেটা করা হলো, 2% আপনার লোনের অ্যামাউন্টটা জমা দিয়ে 12 বছর পর্যন্ত আপনি এই লোন পরিশোধের সুযোগ সুবিধা পাবেন। যেখানে আইনটা কঠিন করে এটা বাস্তবায়ন করার কথা, সে জায়গায় কিন্তু
আইনি স্বয়ং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাংলাদেশ ব্যাংকের দ্বারা জারিকৃত পরিপত্রের মাধ্যমে এই মানে ব্যাংকগুলোকে আরও অসহায় করে তুলছে এবং যারা ঋণ গ্রহণ করছেন তাদের কিন্তু এই জমা না দেওয়ার একটি সুযোগ সৃষ্টি করা হচ্ছে। 2015 সালে 11টা আপনি গ্রুপকে 15,000 কোটি টাকার আপনার যে আবার নতুন করে রিশিডিউল করা হলো এবং সেখানে আপনি শুনে আশ্চর্য মাত্র 2টা গ্রুপ কিন্তু তারা সঠিকভাবে ঋণ পরিশোধ করেছেন আর বাকি 13টা গ্রুপ পরিশোধ করলেন না। তাই সরকার যে বারবার এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে তো খুব একটা কাজে আসছে না, বরং তারা এই সুযোগ সুবিধাগুলো মানে বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। আর একটা হলো আপনার এই যে করোনার সময় 2020 সালে কিন্তু সমস্ত ধরনের শর্তগুলোকে কিন্তু শিথিল করে দেওয়া হলো যে ঠিক আছে আপনারা ব্যবসা করতে পারেন নাই, আপনাদেরকে ঋণ খেলাপি ঘোষণা করা হবে না, এখন আপনারা করেন এই লোনগুলো পরিশোধ করেন আপনাদের সুবিধাজনকভাবে। কিন্তু আপনি জানেন 2021 সালের মার্চে ঋণ খেলাপের পরিমাণ 94,265 কোটি টাকা, জুনে সেটা হয়ে দাঁড়িয়েছে 96,116 কোটি টাকা, যেটা এই 3 মাসে ঋণ খেলাপির পরিমাণ হয়ে দাঁড়ালো আপনি 3,899 কোটি টাকা, যেটা গত বছর 2020 সালে পুরো এক বছরে ছিল 2,048 কোটি টাকা। তার মানে আমরা 3 মাসেই গত বছর পুরো বছরে যে ঋণ খেলাপি তার তো আমরা বেশি করেছি। এই যে সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, এই যে করোনাকালীন আপনার সুযোগ সুবিধা দেওয়া হলো আপনি যে পরিশোধ করবেন, কেউ কিন্তু সেটা মানছে না, বরং এই সুযোগটাই তারা কাজে লাগিয়ে ব্যাংকে ফাঁকি দিচ্ছে, জনগণের কষ্টের টাকা তারা আত্মসাৎ করছে। ব্যারিস্টার বাশার, আমরা একটা বিরতি নেব। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ স্যার, শুনতে পাচ্ছেন আপনি? একদম শুনছি। যেটি নিয়ে আমরা আলোচনা করছি খেলাপি ঋণ, যেটি ব্যারিস্টার বাশার যেটি বললেন যে আইনে অনেকটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বা খেলাপি ঋণের ক্ষেত্রে, খেলাপি হওয়ার ক্ষেত্রে সে বেশ সময়ও পাচ্ছে, কিন্তু আমরা ঋণ আদায় কিন্তু অনেক কঠোরতাও দেখি। কৃষককে কিন্তু হাত করা পরিয়ে বেঁধে নিয়ে আসা হয় ঋণ না দিলে, তারপরেও ঋণ আদায় হয় না কেন? দেখেন, আজকের বিজ্ঞ আলোচকরা চমৎকার পলিশড ওয়েতে পুরো সমস্যাটাকে তুলে ধরেছেন। বহুজাতিক ব্যাংকের কথা যেহেতু এসছে, আমি যখন বহুজাতিক ব্যাংকে ট্রেনিং দিতে গিয়েছি দুটো জিনিস শিখলাম। যে ওদের ইন্টারনাল ট্রেনাররা একটা কথা বলছে যে 80-20 রুলস অ্যান্ড PIPS। তো আমি জিজ্ঞেস করলাম যে 80-20 রুল তো বুঝলাম, সেটা হচ্ছে যে ব্যাংকের জন্য 80% বিজনেস যারা আনে তাদেরকে ঋণ দিতে হবে। ব্যাংকের এই 20% কাস্টমার কিন্তু 80% বিজনেস আনে, আর 80% কাস্টমার 20% বিজনেস আনে। আমি যে পয়েন্টটা তুলে ধরতেছি, যারা ট্রানজাকশন করতেছে, যারা ঋণ দিচ্ছে, যারা ঠিকভাবে কাজ করছে, সেই কর্ম দেখেই ব্যাংক ঋণ দিচ্ছে এই বহুজাতিক ব্যাংকে। আরেকটি হচ্ছে, আচ্ছা ভাই, হোয়াট ইজ ইউর PIPS? বলে স্যার, পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল পারসন, এদেরকে যেন এদের সাথে দেখা না হয়। জিন ভূত দেখলে যেরকম দোয়া পড়তে হয়, এদের কাছে যাওয়ার নিষেধ আছে আমাদের এই বিদেশি ব্যাংকের কথা বলছি। আর আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এই পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল লোকদেরকেই ডেকে ডেকে আমরা ঋণ দিচ্ছি, এবং আমাদের যে ভাই খুব সুন্দর করে আইন কানুনের কথা বললাম, সেই জন্য আমাদের সবগুলো হয়ে যাচ্ছে বজ্র মুষ্টি ফস্ক গিরে। আর আমি আমার এই গত 15 বছরের অভিজ্ঞতার থেকে এটা বুঝি যে একটা সিস্টেমিক প্রণোদনা, মানে ডিফল্ট করার জন্য, ডিফল্ট করুক কেউ চায় না, বাংলাদেশ ব্যাংকও চায় না, বাংলাদেশ সবাই কিন্তু এটার ব্যাপারে সোচ্চার। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে আপনার এই করোনার সময় যেরকম প্রণোদনা দেওয়া হয়েছে, আমাদের ঋণ খেলাপিদের জন্য বাই ডিফল্ট প্রণোদনা দেওয়া হচ্ছে। ওই জিনিসটা তো আমাদের এই উনি বলেছেন। এবং এই ক্ষেত্রে আমি শুধু দুঃখ করে এই কথাটাই বলবো যে ঋণ আদায় করার জন্য কার্যকরী সদিচ্ছা ঋণ আদায়কারী সংস্থাদের নেই। তাই এই রোগ এখন ব্যাংক বাদ দিয়ে, পাবলিক ব্যাংক বাদ দিয়ে, প্রাইভেট ব্যাংক বাদ দিয়ে, এখন আপনার আমাদের এই লিজিং কোম্পানিগুলোর মধ্যেও এই অবস্থা, আমাদের এই রোগ চলে গেছে। তাই আপনার প্রশ্ন উত্তর হচ্ছে যে ব্যাংক গুলো টাকা দেওয়ার সময় ঠিক করে নেয়
যে এ কৃষক, একে আমরা দেব না, আর আমি যদি ঋণ খেলাপি করি আমার কোমরে দড়ি দিয়ে তারা নিয়ে যাবে। এই যে বৈষম্যগুলো, এবং আপনার আর 2.5% দিয়ে কিস্তির রিশিডিউল করে দেওয়া, 12 বছর পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া। আমি দুটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমি রূপালী ব্যাংকে যখন ছিলাম তখন আমি ধরছি যে পুরান 10 বছরের বেশি খেলাপি কে আছে। তখন আমি দেখলাম যে আমি বললাম যে ফায়ার দ্যাট ম্যানেজার। তখন বললো যে স্যার লাভ নাই, উনি রিটায়ার করে গেছে। আমি সে মর্টগেজ নিয়ে আসো, বললো যে স্যার বোর্ড খুলে দেখছি জায়গার দলিল পুরা জাল দলিল। এই মাহফুজ ভাইয়ের এই কথার একটা বিষয় আছে। তাই জাল দলিল দিয়ে আমরা ঋণ দিয়েছি, তা এখন কি করব? এক। 2 নম্বর হচ্ছে এই যে বৈষম্য, পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের কে সে ব্যাংকটাকে লাঠে তোলার পরে কি ব্যবস্থা করা হয়েছে বা আপনারা দেখেছেন, টাকা নিয়ে কিছু হ্যাঁচকি হয়েছে। কিন্তু আমার বন্ধু বা আপনজন বেসিক ব্যাংকের চেয়ারম্যান সাহেবের দিকে কেউ বেশি কিছু তার মানে চুলটাও কেউ ধরতে পারে নাই। তো এই থেকে বোঝা যাচ্ছে যে আইন সবার জন্য, এখানে আমি কালেকশনের কথা বলছি, সবার জন্য সমানভাবে চলছে না। এবং এইটাই আমাদের সিক্রেট, যে কে ব্যাংকের টাকা মেরে দিতে পারবে, কাদের সেই নেটওয়ার্ক আছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল পার্সন সে কিনা, ওই র্যাকেটের লোক কিনা। এই জন্য ব্যাংকিং এ এই অবস্থা। আমাদের দেশে ওই ভারতেও, নেপালেও, কোরিয়াতেও হয়েছিল। ওরা দ্রুত চিকিৎসা করছে এটা। আমরা এখন পর্যন্ত ব্যবস্থাপত্র আমরা এখনো দিতে পারিনি। জি, ডক্টর সৈয়দ হাসানুল পারভেজ, আপনার কাছে আবার আসবো আমি, আপনি আমার সঙ্গে থাকবেন। মনোয়ার হোসেন, কার্যকরী ব্যবস্থা নেওয়া যায় না কেন খেলাপি ঋণের বিরুদ্ধে? এটার প্রথম কারণ সাদামাটাভাবে বলতে গেলে বলতে হয় সদিচ্ছা। সদিচ্ছা নাকি তারা খুব প্রভাবশালী? যত প্রভাবশালী হোক, গভর্নমেন্টের চাইতে তো কেউ প্রভাবশালী না। আমি পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি। গভর্নমেন্ট কে গভর্নমেন্ট চালালো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গভর্নমেন্ট ইটসেলফ। গভর্নমেন্টের চাইতে তো কেউ প্রভাবশালী হতে পারে না। এখন গভর্নমেন্টকে যদি সেইভাবে ফাংশন করতে না দেওয়া হয়, যে ইউ মুভ অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, প্রসিডিওর সেভাবে যাও, উই উইল নট ইন্টারাপ্ট। এরকম ঘটনা কি আছে? এরকম ঘটনা নাই, আমাদের দেশে নাই এখন পর্যন্ত। তো এই জন্যই দেওয়া হচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে, কিছুক্ষণ আমি নিজে বলেছি, আপনি শুনেছেন নিশ্চয়ই, যে সেটা এখানে লাইকিং ডিসলাইকিংয়ের ব্যাপার আছে। এখন ঠিক আছে, সবাই উপর দিকে তাকিয়ে থাকে যে ঠিক আছে আমার ট্রান্সফার, প্রমোশন, পোস্টিং, রিটায়ারমেন্টের পরে ফার্দার বেনিফিট কী পাবো, বাইরে যাওয়া যায়, বাইরে পোস্টিং হবে ইত্যাদি বহু কনসিডারেশন থাকে। এবং এই জিনিসগুলি হয়েছে, দেখা গেছে এই জিনিসগুলি এন্টারটেইনড হয়েছে, এবং বিশেষ সুবিধা মানে কী বলে বেআইনিভাবে বলবো না, ঠিক মানে আইন বহির্ভূতভাবে সেই সুবিধা দেওয়ার কারণে তারা বেনিফিটেড হয়েছে, বাইরেও চলে গেছে, ভালো ভালো অবস্থায় তারা আছে। এই জন্যই এটা হচ্ছে না। এখন গভর্নমেন্ট যদি চায়, ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস ইট, আজ হোক বা 3 মাস পরে হোক, এটা হতে বাধ্য। এখন গভর্নমেন্টকে চাওয়াবে কে? গভর্নমেন্ট তো কোনো মানুষ না, গভর্নমেন্ট ইজ এ মেকানিজম, তাই না? এখন এটাকে চাওয়াইতে হয়। এখন এটাকে যদি না চাওয়ান তাহলে পরে তো হবে না। জি, মনোয়ার হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। মাহফুজুল হক শাহ, যেটি সাংবাদিক মনোয়ার হোসেন বললেন যে চাওয়াইতে হবে, এই যে একটি তার কথার একটা মর্মার্থ হচ্ছে যে একটি প্রেশার দিতে হবে, কিন্তু সেই প্রেশারটি কে দিবে, কারা দিবে, কেনই বা দিবে? যদি সে সুবিধা পেতেই থাকে, তার তো আর দরকার হবে না যে নতুন করে কোনো পরিস্থিতি তৈরি করার। সুবিধাভোগীদের জন্যই কি খেলাপি ঋণের সংখ্যা বাড়ছে? না, আমি ঠিক সেই জায়গায় যাব না। আমি একটা কথা বলি, একটা জিনিস আপনি দেখবেন, যারা যদি আপনার কমাতে থাকে বা আইসিইউতে থাকে, তাহলে ওই রোগীকে বাঁচানোটা যেমন খুব কষ্টকর। আমার এক ভাই বলেছেন, পারভেজ ভাই খুব সম্ভবত, 2%, 3% বা যেটা হোক, করোনাকালীন সময়ে সরকার একটা সুবিধা দিয়েছে। ওই খেলাপি ঋণ গ্রহীতা, উনি যে আইসিইউতে আছে, ওকে তো আপনি নর্মাল লাইফে আনাটা খুবই কষ্টকর। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমার ওই কথাটাই চলে এসছে। আমি আবার ঘুরে ফিরে ওই জায়গায় যাচ্ছি। আপনি ঋণটা ডিসবার্স করার আগে আপনারা বলেছেন একটা কথা, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স।
আমি এটার ব্যাপারে সম্পূর্ণ একমত না। এটা আমি বিনয়ের সাথে আমি এটাকে এই যে পয়েন্টটাকে আমি মোটামুটি নিতে পারছি না। এই জন্য পলিটিক্স করে সবাই কিন্তু ডিসঅনেস্ট না, সবাই কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়ে কিন্তু ঋণগুলি গ্রহণ করে নাই। তাহলে আমি একটা উদাহরণ দেবো আজকে, একটু সময় দেবেন। হলমার্কের তানভীর কোন লেভেল থেকে সে উঠে এসেছে, কিভাবে সোনালী ব্যাংকে সে 2-2.5 কোটি টাকা, 3,000 কোটি টাকা বলে 4,000 কোটি টাকা যে সুবিধাগুলি পেয়েছিল, কিভাবে পেয়েছিল? আমরা যদি দেখি ওখানে ওনাকে এরকম তানভীর প্রয়োজন ছিল, কারা করেছিল? ব্যাংকের টোটাল টপ ম্যানেজমেন্ট লেভেল থেকে, চেয়ারম্যান থেকে, বোর্ড থেকে, এমডি থেকে ব্রাঞ্চ ম্যানেজার পর্যন্ত এভরিবডি ওয়াজ ইনভলভ। ইভেন কি বাংলাদেশ ব্যাংকের যারা ওখানে যারা ইনফ্যাক্ট এই ইনভেস্টিগেশন যারা করার দায়িত্বে ছিল, যারা মনিটরিং করার দায়িত্ব ছিল, ওনারাও কিন্তু এখানে ইনভলভ আছে। হ্যাঁ, হতে পারে কোন পলিটিক্যাল পার্সনকে আপনি নিয়ে আসলেন, পলিটিক্যাল পার্সনের সাথে একটা ছবি উঠিয়ে নিলেন বা আসা যাওয়া করলেন, হয়তো একটা টেলিফোন করেছিল, ওনার ব্যাপারটা একটু দেখবেন, হয়তো ওইভাবে উনি দোষী হয়ে গেছেন। কিন্তু বিষয়টা ওরকম না, বিষয়টা ঘুরে ফিরে ওখানে যেতে হবে যেটা পারভেজ ভাই বলেছেন ফরেন ব্যাংকের ব্যাপারে। ইয়েস, ফরেন ব্যাংকের সাথে আমরাও ব্যাংকিং করি। ওনারা অনেক সময় উইদাউট কোলাটারাল গুডউইলের উপর একটা লোককে যদি আপনার চেষ্টা করেন যে এটা ভালো কি খারাপ, ইজিলি এই সমাজে বোঝা যায়। এখানে এমন কোনো এত বেশি দিস ইজ নট এ রকেট সায়েন্স, কিন্তু আপনি তো বুঝতে পারছেন না। আপনার তো হচ্ছে আপনার নিজের কি ফায়দা হচ্ছে, সেটা প্রাইভেট ব্যাংক হোক, সেটা গভর্নমেন্ট ব্যাংক হোক, সেটা যে কোনো ম্যানেজমেন্ট হোক। এখন আপনি ওই দায়িত্বটা না নিয়ে আপনি শুধু আমার ব্যারিস্টার ভাই বলেছেন আইনের কথা, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অর্থঋণ আদালতের পুরো আইন আমরা জানি, পড়েছি। আপনি এই যে কোলাটেরাল গুলা যখন দেওয়া হয়েছে, ডকুমেন্ট গুলা সিন্ধুক করে যখন দেখেছেন নকল, এই কোলাটেরাল গুলা ডকুমেন্ট গুলা কে চেক করেছিল? আমার আইনের ভাই, আমার একজন লয়ার, একজন ব্যারিস্টার, এর সাথে ব্যাংকের অফিসাররা ছিল। তাহলে কি করেছিলেন? তাইলে কি কোনো ওনাদের মধ্যে তখন কোনো একটা ভালোবাসা ছিল নাকি গ্রহণ করেছিল? সব আমরা জানি। আমি ওই জন্য প্রস্তাব করছি একজন ব্যবসায়ী নেতা হিসেবে, বাংলাদেশে একটা কমিশন করা হোক, যতগুলি খেলাপি ঋণ হয়েছে এই খেলাপি ঋণগুলোর ব্যাপারে একটা কমিশনের মাধ্যমে কে কার দায়িত্ব পালন করে নাই সেটা বেরিয়ে আসুক, তখন আপনি একজনকে দায়ী করতে পারবেন। এখানে কেউ কিন্তু এই দায়িত্বের বাইরে না। মাহফুজুল হক সাহেব, আপনি আমার সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। KSM মুস্তাফিজুর রহমান। মাহফুজুল হক সাহেব বললেন যে কি এক ধরনের ভালোবাসা ছিল যে বিভিন্ন সময় যারা ঋণ যখন দেওয়া হয় সেখানে ব্যাংক কর্মকর্তা কিংবা তিনি একজন যারা আইনি কাঠামো দেখেন তাদের বিষয় বিভিন্ন পক্ষের যে ইনভলভমেন্ট বা সম্পৃক্ততা, এটি কি কোনো একটি বিনিশুতার ভালোবাসার কথা যে সেখানে এক ধরনের স্বার্থ জড়িত থাকে তাদের? ধন্যবাদ। আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করব। দেখুন, এই নন পারফর্মিং লোন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা উদ্ভাবিত শব্দ নয়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড এটাকে ডিফাইন করে দিয়েছে। এই যে আমরা যে 90 দিন 180 দিন যে শব্দগুলো আমরা বলতেছি, এগুলোও কিন্তু মানে আমাদের উদ্ভাবিত জিনিস নয়, একটা আন্তর্জাতিকভাবেই এগুলোকে উৎপত্তি হয়েছে এবং সেইভাবেই কিন্তু আমাদের দেশেও এই সংস্কৃতি এসেছে। আপনি যদি এশিয়ার চিত্র দেখেন, জাপানেও কিন্তু 8% নন পারফর্মিং লোন আছে, ইন্ডিয়াতে 13%-এর মতো ডিসবার্সের। আমাদের এটাও কিন্তু 15-16-তে গেছিলো, এখন কিন্তু কমে আসছে, যেহেতু ডেফিনেশনটা একটু চেঞ্জ করা হয়েছে, এখন আমাদের কিন্তু 10%-এর নিচে এসছে। করোনাকালীন সময়ের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কিন্তু এখন দেখুন আমাদের কিন্তু অর্থনীতির আকার মাত্র কিন্তু ধরেন 28-29 লক্ষ কোটি, এবং আমরা নিম্ন ইনকামের দেশ থেকে কেবল আমরা মধ্যম ইনকামের দেশে আমরা আসতেছি। সামনে আমাদের 30 সালের মধ্যে আমরা মনে করতেছি আমাদের দেশটা উচ্চ মধ্যম ইনকামের দেশ হবে, এবং 41 সালের মধ্যে এটা উচ্চ ইনকামের দেশ হবে। তখন আমাদের জিডিপির সাইজটা কত হবে? আজকে যেটা আমাদের ধরেন 3,100 কোটি টাকার যে 3100 কোটি টাকার যে ডলারের যে অর্থনীতি যেটা, এটা কিন্তু আপনার যে দাঁড়াবে হলো অনেক বড় সেই সময়। তাহলে এখানে কিন্তু বিনিয়োগ দিয়েই কিন্তু এটা আসতে হবে, এবং ধীরে ধীরে এটা আপনার ভালো থেকে ভালোর দিকে যাবে। এবং আমাদের দেশে এই যে ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্ট যেটা বেশি, এই নন পারফর্মিং লোনটা কিন্তু ওইভাবেই কিন্তু কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাচ্ছে। তা আমি বলবো যে আমাদের যে পভার্টি রিডাকশনের যে কর্মসূচি, সেখানে কিন্তু বিনিয়োগ দিয়েই আসতে হবে। এই বিনিয়োগটা শুধু ব্যাংকের ওপর এখান থেকে টাকা না নিয়ে
আরও সোর্স বের করতে হবে। সেটা সোর্স কী হতে পারে? সেটা হতে পারে যেমন মনে করেন ক্যাপিটাল মার্কেট থেকে আসবে টাকা, বন্ড মার্কেট আমরা কেবল শুরু করেছি সেখান থেকে আসবে, পিপিপি কনসেপ্ট চালু করতে হবে, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে, তারপরে আপনার সরকারি বেসরকারি বিনিয়োগ তো এটা আছেই, এনজিওদের একীভূত করতে হবে। এইভাবে যখন সমন্বয় হবে তখন কিন্তু অর্থনীতি ধীরে ধীরে গ্রো করবে, নন পারফর্মিং লোনের পার্সেন্টেজ কমে আসবে এবং কস্ট অফ ক্যাপিটাল কমে যাবে এবং পভার্টি রিডাকশন হবে। এইভাবে ভাবতে হবে। এস এম মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, আপনি ব্যাংক আইন নিয়ে কথা বলছিলেন। আমরা ব্যাংক আইন পর্যালোচনা কি বলে যে আসলে এই আইনগুলো কার স্বার্থ রক্ষা করে? দেখেন, আমি বিনয়ের সাথে একটা দ্বিমত পোষণ করি যে ঋণ দেওয়ার আগ পর্যন্ত বা ঋণ চলাকালীন সময়ে আইনজীবীদের সম্পৃক্ততা নেই। যখন কেউ ডিফল্টার হন, বিষয়টি আদালতে যায়, তখন আমরা আইনজীবীরা এই মামলা কারো পক্ষে বা বিপক্ষে ব্যাংকে কিন্তু একটি আইনজীবী প্যানেল থাকে, তারা ওই মামলা করার জন্য, তারা মামলা করার জন্যই। আর যারা ডকুমেন্টস দেখেন সেটা কিন্তু আইনজীবীদের দায়িত্ব না, সেটা আপনার সরকারি কিছু প্রতিষ্ঠান আছে বা আপনার ওই যে চার্টার্ড অ্যাকাউন্টিং যারা একটা প্রতিষ্ঠানগুলো আছে, তারা এগুলোর বিষয়টা মূলত দেখে থাকেন। আর আমি ঢালাভাবে এই কথায় বিশ্বাস করি না যে আপনার রাজনীতিবিদরাই ইনফ্লুয়েন্স করে থাকেন। হয়তো বা কিছু হয় না তা না, আমাদের দেশে তৃতীয় বিশ্ব দেশে হয়, কিন্তু ওই যে বেড়াই ক্ষেত খেয়ে ফেলে মূল কথা। যারা ওখানে আগলে রাখার কথা, দেখা যায় নেগোসিয়েশনটা সেখানে হয়, রাজনৈতিকভাবে হয় না, ইনফ্লুয়েন্স হয় অর্থনৈতিকভাবে, ভাগাভাগি হয়, পার্সেন্টেজ হয়। এইভাবে আসলে মূলত এই অনিয়মগুলো ওখানে তৈরি হয় এইভাবে। আর একটা জিনিস যে আমাদের দেশে কিন্তু বর্তমানে এখন ঋণের সংখ্যা আমরা দিয়েছি 11,77,658 কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে, আমি লেটেস্ট বলছি আপনার 2021-এর 95,085 কোটি টাকা, এটা খেলাপি। এবং এই বিতরণ ঋণের খেলাপি এটা হলো 8.07%। 10%-এর নিচে। হ্যাঁ, না আমি আরও বলি, এখানে এটাই এত প্লেন আইজে দেখলে হবে না। যেটা 2009 সালে ছিল মাত্র 22,481 কোটি টাকা। এই যে এই খেলাপির এটা হঠাৎ করে মানে এই কয়েক বছরে কিন্তু ধাপে ধাপে বেড়ে গেছে। কিছু আইনের শিথিলতা, ব্যাংকের উদাসীনতা, যোগসাজশ এবং এ ধরনের আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের সামাজিক এবং জাতিগত আপনার যে দায়িত্ববোধ সেখান থেকে সরে আসা। আপনি দেখেন টাটা বা আপনার ওই যে ভারতে যারা করছে মানে ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত দেশকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীরা 26,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। ফলে এখানে পারস্পরিক একটা দায়বদ্ধতা আমাদেরকে নিতে হবে। একদিকে যারা ঋণ নিচ্ছেন এবং দিচ্ছেন, আপনার চায়না থেকে আপনি প্রোডাক্ট আনলেন 10 লক্ষ টাকা, আর আপনি ভাউচার নিয়ে আসলেন 1 কোটি টাকার, আপনার প্রোডাক্ট বাংলাদেশে আসলো 10 লক্ষ টাকার, আর আপনার টাকা চলে গেল 1 কোটি, 90 লক্ষ টাকা বিদেশে পাচার হয়ে গেল। এই যে একটা হয় এই লেনদেনের ভিতরে, যে ঋণটা আপনি নিচ্ছেন, ঋণের টাকা কিন্তু যদি মেরেও ভিতরেই থাকতো দুঃখ ছিল না, এই টাকাটা বিদেশে পাচার হয়ে যাচ্ছে একটা বড় সংখ্যক। এখন কতভাবে দেখেন, কেন্দ্রীয় ব্যাংকের 2021 সালের রিপোর্ট অনুযায়ী উনি যেটা বলছিলেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঋণ খেলাপির পরিমাণ 43,450 কোটি টাকা, পার্সেন্টেজ 19.67, 19.67, 10-এর নিচে নেই। বেসরকারি ব্যাংকের 45,090 কোটি টাকা, 13% হচ্ছে খেলাপির পরিমাণ। আর বিদেশি ব্যাংক দেখেন 2,454 কোটি টাকা, 4.13%, অনেক কম। তাহলে ওনারা যদি এই যাচাই বাছাই করে দেন, সব কাগজপত্র দেন, তাদের ঋণ প্রদানের শর্তগুলো সঠিকভাবে পালন করে থাকেন এবং আদায়ের জন্য তাগাদা দিয়ে থাকেন। আপনারা বলেছেন যে হাজার হাজার কোটি টাকা আপনার আত্মসাৎ করলে তাকে ধরা হচ্ছে না, কিন্তু কয়েক হাজার টাকা নিলে তার কোমরে বেঁধে নিয়ে আসা হচ্ছে। এটা হচ্ছে বিষয়টা হয়ে দেখলাম না, এটা ব্যাংকিং পলিসির বিষয়। যে আমি যারা আজকে কোমরে বেঁধে বা জেলখানায় নিয়ে যাওয়ার কথা ছিল, তারাই যদি আপনাকে এই ঋণ পাওয়া থেকে শুরু করে পরিশোধের সময় পর্যন্ত আগলিয়ে রাখে, কে তার বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? যার হাতে ঘণ্টা ছিল সে তো মানে প্রথম থেকেই বরং আরও এত মধুর সুর দিয়েছে যে তাদের মধ্যে একটা মিলমিশ হয়ে গেছে। তো আর ওই সমস্ত যে আপনি ক্ষুদ্র ঋণ প্রকল্পে যারা, তাদের কিন্তু ওইভাবে ট্রেন্ড আপ করা হয়, নির্দেশনা থাকে, তারা যেন শক্তভাবে এই ঋণগুলো পরিশোধ করে। এটাও তা দোষ দেওয়া যাবে না, কারণ ঋণ যখন নিয়েছে ঋণটা দিতে হবে, তবে যেন মানুষের উপরে অত্যাচারটা না হয়। এই সবগুলো একটা সমন্বয় করতে হবে এবং কঠোর মনিটরিং প্রয়োজন। এবং হাইকোর্টে একটা নির্দেশনা আছে যে আপনি কমিশন গঠন করে গত 20 বছরে
কোন ব্যাংক কোন খাতে কত টাকা কাকে দিয়েছে এর কিন্তু আপনার একটা কমিশন গঠন করে বের করতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আইনেই বলা আছে যে কারা ঋণ খেলাপি সেটা আপনি একমাত্র জনস্বার্থে পার্লামেন্ট ব্যতীত অন্য কোথাও দিতে পারবেন না, ইভেন আদালতেও না। ব্যারিস্টার বাশার, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সৈয়দ এহসানুল আলম পারভেজ, শুনতে পাচ্ছেন? জি, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম খেলাপি ঋণ, আমরা যেটি KSM মুস্তাফিজুর রহমান বলেছেন যে উন্নয়নশীল দেশের কাতারে আমরা পৌঁছেছি, কিন্তু আমাদের খেলাপি ঋণের সংখ্যা বা এইভাবে যদি অর্থনীতির ক্ষেত্রে যে একটি গতি আনার কথা, গতি আনার পরিবর্তে যদি ক্ষতর সৃষ্টি হয়, সেখানে আমাদের উন্নয়ন কতটা বাধাগ্রস্ত হতে পারে, তার প্রভাবটা কী আমাদের অর্থনীতিতে, আপনার কাছে আমি এটি জানতে চাচ্ছি। দেখুন, মুস্তাফিজ ভাই নিশ্চয়ই একমত হবেন যে এটা আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। 2 নম্বর ব্যারিস্টার সাহেব একইভাবে নিশ্চয়ই একমত হবেন, উনি বলেছেন যে এই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে, দেশে থাকতে হয়তো এতটা আমাদের মনোকষ্টের কারণ। তারপরে এটা একেবারে চূড়ান্ত ধনী দুটারা ক্লাস এবং আমাদের মধ্যবিত্ত এবং আমাদের মধ্যে এতটা গ্যাপ হয়ে যাচ্ছে যে এটা রাজা প্রজার একটা সিস্টেম দাঁড়াচ্ছে দেশে। তাই আমার ধারণা যে আমি আশা করি যে ব্যারিস্টার সাহেব যে সমস্ত আইন কানুনের কথা বলেছেন, আদালতের রুলিং এর কথা বলেছেন, যদি ওরকম কমিশন করা হয় এবং যদি সদিচ্ছা, এক ভাই বলেছেন যে সদিচ্ছা, গভর্নমেন্টের সদিচ্ছা, যদি সদিচ্ছা হয় তাহলে এই ব্যাপারে আমরা এবার ফিরাও বলে বলতে পারবো। আদারওয়াইজ দিস উইল কিপ গোয়িং অন এন্ড এটা কখনো আমরা আগাবো, কখনো একটু পিছাবো। এবং মোটা দাগে আপনি দেখবেন যে ডিফিনিশন চেঞ্জ করে করে, অর্থাৎ ঋণ খেলাপি কি জিনিস ডিফিনিশন চেঞ্জ করে করে আমরা ওই যে প্রেগনেন্ট মেয়েরা যে পেটটা লুকায় শাড়ি পরে পরে বিভিন্ন ভাবে আমরা ওই চর্চায় অব্যাহত রাখি। ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ, হাতের সময় কম, আমরা আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। মানবর হোসেন, কাগজে কলমে দেখিয়ে বা যেভাবে কৌশল অবলম্বন করে খেলাপি ঋণ সংখ্যা কমিয়ে আনা বা খেলাপি ঋণের সংখ্যা আমরা পার্সেন্টেজ কমিয়ে আনা, সেটি ভালো, নাকি আমরা অর্থনীতিতে একটি সুশাসন প্রতিষ্ঠা করে যেটুকুই আদায় হোক সেটি ভালো? অর্থনীতির জন্য আমাদের কোন কৌশল নেওয়া উচিত? প্রথমত স্ট্রেট ওয়ে জবাব দিই, দ্বিতীয়টা আপনি যে কথাটা বললেন, দ্বিতীয়টা আমাদের এখানে সুশাসন সুনীতি দরকার। আমাদের এখানে হচ্ছে কোনটা বলছি, আমাদের এখানে ওটা তো হচ্ছে না, হচ্ছে উল্টাটা, প্রথমটা হচ্ছে। আপনি তো দুটো কথা বলেছেন আমাকে, আপনি প্রথমটা সেটা হচ্ছে সুশাসন সুনীতি দরকার, ছাড়া হবে না। কিন্তু একটা জিনিস কিন্তু আমি আবারও বলছি, রিপিট করছি, ড্রাইভিং ফোর্সটা কি? ড্রাইভিং ফোর্স তো গভর্নমেন্ট। গভর্নমেন্ট কোনো ব্যক্তি না, মানুষ না। গভর্নমেন্টের নর্মাল নর্মাল ফাংশনিং যেটা অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, গভর্নমেন্ট সেভাবে কাজ করতে থাকবে। কে আসলো কে গেল এটা গভর্নমেন্টের কোনো ব্যাপার না। আমি কিন্তু গভর্নমেন্টের ডেফিনেশনটা এটা দিচ্ছি। কিন্তু এটা যদি না হয় এবং এটাকে যদি গভর্নমেন্টকে যদি সেভাবে ফাংশন করতে দেওয়া না হয়, তাহলে পরে কিছু এই যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাহেব যেটা বললেন, আমি তো কিছু হবে না। তো এই জন্য ফার্স্ট অফ অল জিনিসটা হবে যে আমাদের এখানে ট্রাইব্যুনাল একটা গঠন করা যেতে পারে, কিন্তু সেই ট্রাইব্যুনালকেও যদি আপনি বিসমিল্লাতেই যদি আপনি পঙ্গু করে রেখে দেন, বা এতদূর করতে পারবে এতদূর করতে পারবে না, বা রুলস এটা এরকম করে দিলেন, তাহলে সেই ট্রাইব্যুনাল তো ইউজলেস হবে। আপনি কি বিশেষ ট্রাইব্যুনালের কথা বলছেন? জি জি, আপনি মামলা দ্রুত করার জন্য আপনি বা টাকা ম্যাক্সিমাম রিয়েলাইজ করার জন্য আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন, কিন্তু আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করতে পারফর্ম করতে দিতে হবে। ব্যাংকের লোন যেরকম নন পারফর্মিং থাকে, ট্রাইব্যুনাল যদি নন পারফর্মিং থাকে তাহলে তো লাভ হবে না কিছু। ইউ হ্যাভ টু অ্যালাউ ইট টু পারফর্ম। আর একটা কথা বাইতে ওই কথা বলে শেষ করে দিই, আমাদের ভাইরা যেন বলেছেন এখানে যে এই নন পারফর্মিং লোন বা ডিফল্টার পৃথিবীর বহু দেশই আছে, এশিয়ার 2-3টা দেশের কথা বলেছেন, কোরিয়া, জাপান বলেছেন। কিন্তু একটা কথা বলতে এনারা স্লিপ করে গেছেন, বোধহয় ভুলে গেছেন।
সেটা হচ্ছে এইসব দেশে ইনক্লুডিং মালয়েশিয়া অ্যান্ড তাইওয়ান, চায়না, খেলাপিদের কিন্তু সেরকম শাস্তিও হয়েছে। এই কথাটা বলতে উনি স্কিপ করে গেলেন, কথার মধ্যে সব কথার খেয়াল থাকে না, অনেক সময় পয়েন্ট স্কিপ করে যায় আর কি। শাস্তি হয়েছে এবং ফাঁসিও হয়েছে, কাজে এই জিনিসটাও খেয়াল রাখা দরকার। মনোহর হোসেন, হাতে সময় কম, আমরা আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহফুজুল হক শাহ, আপনি শুনতে পাচ্ছেন যে আমাদের শাস্তির বিধান থাকা সত্ত্বেও বা শাস্তি কম হয় বা মামলা কম নিষ্পত্তি হওয়ার কারণে এই সংখ্যা দিন দিন বাড়ছে, বা যারা এই খেলাপি হচ্ছেন তারা কি মোটামুটি নিজেরা নিশ্চিত যে আমাদের আসলে টাকা নিয়ে টাকা ফেরত না দিলে কিছুই হবে না, এরকম কোনো মনোভাব থেকেই কি এই সংখ্যাটা বাড়ছে কিনা? না, বিষয়টাকে আমি ওইভাবে দেখবো না। আমার যে বিষয়টা হচ্ছে, আমাদের মূল আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে খেলাফি কালচারকে বন্ধ করতে হবে এবং যেই টাকাগুলো জনগণের টাকা, রাষ্ট্রের টাকা, সে ডিপোজিটের টাকা, যে টাকাগুলোকে লেন্ডিং করা হয়েছে সেই টাকাগুলো ফেরত আসতে হবে। এটা হচ্ছে মূল কথা। তাহলে এই টাকাগুলো ফেরত আনার জন্য আপনি কার মাধ্যমে লেন্ডিং করেছেন, সেই জায়গায় যদি বড়োয়ার সিলেকশন যদি ঠিক না হয়, আমি আবার আমার সেই প্রথমবারের কথাই চলে যাচ্ছি, সেটা হচ্ছে তাহলে ওই জায়গায় প্রবলেম হবে। এখন আপনি আইন করে জেলে দিয়ে আপনি হেনস্থা করে আপনি টাকা কিন্তু আসবেন, জেলে দিতে পারবেন, মৃত্যুদণ্ড দিতে পারবেন, সেটা হতে পারে, সেটা অন্য জিনিস। এখন যে বিষয়টা আমি যে শুরুতে যে কথাটা বলছি খুব শর্টকাটে বলে দিচ্ছি, যার যেটা দায়িত্ব ছিল, আর বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসা করে, আর মোরালের সবাই জানে, আপনার যে হাউসে বসে কথা বলছি উনি একজন স্বনামধন্য ব্যবসায়ী, এসে পরিবহনের মালিক। আমি জানি সব ব্যবসায়ীদের পেন যে ব্যবসা করবে না ও জানে না। আমাদেরকে অনেক বিরূপ যে পরিস্থিতির মধ্যে আমাদেরকে ব্যবসা করতে হয় সেটা মোরালের সবাই জানি। এখন কথা হচ্ছে, যেমন একটা ভাই আমার ব্যারিস্টার ভাই যেটা বলেছেন, আমি ওনার সাথে বিনয়ের সাথে আবার বলতে চাই, আমরা যখন ব্যাংকের ডকুমেন্ট গুলো দিই, ব্যাংকের লয়ার ছাড়া অন্য কোনো কেউ নাই এই ডকুমেন্ট গুলো দেখার, যেগুলো লিগেল ডকুমেন্ট, যেগুলা জমি জমা সংক্রান্ত ডকুমেন্ট। এটা আমি একটু স্মরণ করে দিচ্ছি। ভুল হতে পারে, শুদ্ধ হতে, সেটা অন্য জিনিস। এখন কেউ কাউকে অ্যাকিউজ করছি না, কিন্তু দায়িত্বটা সঠিক সময় যদি পালন করা হতো তাহলে রিয়েল সিনটা কিন্তু বেরিয়ে আসতো। আর যে জিনিসটা এখানে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, যেটা মুস্তাফিজ ভাই একটু করে টাচ করেছেন, এটা কিন্তু এই ইন্টারেস্ট রেটে বাংলাদেশে কোন ব্যবসা সাস্টেইন করতে পারবে সেটা একজন ব্যবসায়ী ছাড়া অন্য কেউ বুঝবে না। আর ব্যাংকাররা তো বুঝতে হবে। এই জায়গায় যদি আমরা একটু জোর দিই তাহলে পরে আমাদের হাতে সময় কম, আমরা আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ KSM মুস্তাফিজুর রহমান। আমরা শেষ দিকে চলে এসেছি, যেটি নিয়ে আলোচনা করছিলাম খেলাপি ঋণের অবস্থা যেখানে আমরা পৌঁছেছি সেখান থেকে আসলে ব্যাক করার কি কোনো বা ফিরে আসার সেই উপায় বের করার সুযোগ আছে কি? উপায়গুলো বিক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে। দেখুন, আমাদের সংবিধানে যে কথাটি লেখা আছে যে আইনের শাসন এবং যে অর্থনৈতিক ন্যায় বিচার এবং আইনের শাসন, এটা কিন্তু সর্বক্ষেত্রেই প্রযোজ্য। অর্থনৈতিক ন্যায় বিচার মানে ধনী গরিবের বৈষম্য আনতে হবে, আর আইনের শাসন হলো সমাজের প্রতিটি স্তরে, সেটা শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য না, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এখন ধরুন, এখান থেকে ফিরে আসতে হলে আমাদের আইনের শাসন সেটা তো অবশ্যই এর সাথে জরুরি, পাশাপাশি আমাদের এর সাথে ব্যবসা যাতে সফল হয়, ব্যবসার ব্যয় যাতে কমে, এখানে মানে যিনি প্রকল্প প্রস্তাব করেছে তাকে যে এখানে আজকে 9% রেট অফ ইন্টারেস্ট কেন হয়েছে? একসময় আমেরিকাতেও 14% রেট অফ ইন্টারেস্ট ছিল আজ থেকে 100 বছর আগে। এখন তাদের রেট অফ ইন্টারেস্ট হলো 2%-এর নিচে। আমাদের দেশেও একসময় 18% ইন্টারেস্ট আমার বিজনেসে আমি শুরু করেছিলাম, আজকে আমাদের 9% এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রণোদনায় 4%। এগুলো আপনাকে সার্বিকভাবে চিন্তা করতে হবে যে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, যারা ধনী মানে যাদের অর্থনীতি বড়, সেই 7টা দেশের মধ্যে আমেরিকা নাম্বার 1, চায়না দ্বিতীয়, জাপান তৃতীয়, জার্মানি, ইন্ডিয়াও এর ভেতরে আছে। এই সমস্ত দেশের উন্নয়ন কিন্তু প্রাইভেট সেক্টর থেকে, এবং প্রাইভেট সেক্টরে যদি ইনভেস্টমেন্টকে যদি নিশ্চিত করা যায় তাহলেই দারিদ্র্য বিমোচন হবে এবং আমরা যেটা মিলেনিয়াল কর্মসংস্থান হবে। আমরা যে জিরো পভার্টির স্বপ্ন দেখতেছি 2050 সালের মধ্যে, এটা কিন্তু শুধুমাত্র বিনিয়োগের মাধ্যমেই হবে। সেটা সেবা ক্ষেত্রে হতে পারে, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে হতে পারে। বিনিয়োগকে লাভজনক এবং নিরাপদ করতে হবে। KSM মুস্তাফিজুর রহমান, হাতে সময় কম, আমরা আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। আমি একটি বিষয় শুধু জানতে চাই, আজকের আলোচনা শেষ করতে চাই, যেটি মনোহর হোসেন উল্লেখ করেছেন যে খেলাপি ঋণের যারা বিচার কার্যক্রমের ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছেন।
আইন কি বলে সে ধরনের দেখেন সুযোগ আছে কিনা? এই খেলাপি ঋণটা আদায়ের জন্য ইতিমধ্যে স্পেশাল ল, অর্থ ঋণ আদালত আইন আছে, অর্থ ঋণ আদালত আছে, নিম্ন আদালত, হাইকোর্টে স্পেশাল বেঞ্চ আছে অর্থ ঋণের বিষয়, এবং অ্যাপেলেট ডিভিশনে অগ্রাধিকার ভিত্তিতে মামলাগুলো শুনানি করা হয়। রাষ্ট্র এবং বিচার বিভাগ এই ঋণগুলো তোলার জন্য অত্যন্ত আন্তরিক এবং সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু সমস্যাটা হয় ওই যে আগের যে আপনি ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো পরে কাটিয়ে ওঠা সম্ভব হয় না। আর একটা যিনি খেলাপি হলেন ওনার শাস্তি কত সর্বোচ্চ জানেন? মাত্র 6 মাস তার সিভিল জেল, তাকে আপনি ক্রিমিনাল প্রিজনে দিতে পারবেন না। ফলে টাকাটা আদায় করা হচ্ছে মূল লক্ষ্য, কারণ তাকে শাস্তি দিয়ে আপনি খুব একটা এখানে এই সমস্যাটা দূর করতে পারবেন না। আর কী জন্য সমস্যা হচ্ছে, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি বলেছেন 3টা বিষয়। এক, যে যারা পরিচালনা পর্ষদ থাকেন, যারা ডাইরেক্টরস থাকেন, তারা পুরো ব্যাংকটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়ে যান, কারণ যার যেটা দায়িত্ব সেটাকে ওভারল্যাপ করে ফেলে। দ্বিতীয়, ঋণ দেওয়ার সময় শর্তগুলো শিথিল করা হয়, ওনারা শিথিল করে দেন যে কোনো কারণেই হোক। তৃতীয়, যে ঋণ খেলাপির সংজ্ঞা বারবার পরিবর্তন করা হচ্ছে এই পরিষদের দ্বারাই, ওনারাই ইনফ্লুয়েন্স করছে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হচ্ছে। এই 3টা কারণ। আর প্রয়াত ইব্রাহিম খালেদ সাহেব বলে গেছেন যে পরিচালনা পর্ষদ গঠন করার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার চেয়ে যারা অর্থনৈতিকভাবে জানেন বোঝেন বা এই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে নিয়োগ করতে হবে। আর আমাদের দেশে কতটুকু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছি জানি না, তবে মধ্যপ্রাচ্যে ঋণ খেলাপি হলে জেলে পাঠানো হয়, চীনে বিমানে উঠতে দেওয়া হয় না, পার্শ্ববর্তী দেশ নেপালে পাসপোর্ট সিজ করা হয়। আমরা কি করছি? অন্তত নেপালের কাছে দেখে আমাদের শিক্ষা। ব্যারিস্টার বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে সময় নেই, আলোচনা শেষ করব। KSM মুস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন, ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ এবং মাহফুজুল হক শাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, SATV সঙ্গেই থাকুন।